আয়ারল্যান্ডের প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল সুযোগ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আসবে না বললেন প্রধান নির্বাচক। প্রিমিয়ার লিগ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 27 রানে হারালো আবাহনী। লিস্ট এতে রেকর্ড 190 রানের অনবদ্য ইনিংস রাকিবুলের। ব্যক্তিগত কোনো টার্গেট ছিল না 200 করা বা কিছু। আসন্ন বিপিএলে নতুন মালিকানায় খেলবে রংপুর রাইডার্স। চমক দেখানোর প্রত্যয় দলটির উপদেষ্টা নাইমুর রহমান দুর্জয়ের। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা বিসিবির। মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকা শাহরুখ খান। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব নিলেন ভারতীয় সৈয়দ নইমুদ্দিন। ফেডারেশন কাপের মধ্য দিয়ে মৌসুমের শুভ সূচনার প্রত্যয়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতে দেশের ক্রিকেটের খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রসঙ্গ। আয়ারল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বেলফাস্ট ক্রিকেট গ্রাউন্ডে দলের সব সদস্যদের নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করে টাইগাররা। ইংল্যান্ডে 10 দিনের অনুশীলন ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে রোববার আয়ারল্যান্ডে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগেই সেখানে পৌঁছান অধিনায়ক মাশরাফি সহ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো পুরো দল নিয়ে বেলফাস্ট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। চোটের কারণে প্রস্তুতি ম্যাচ দুটি না খেলা তামিম এদিন দীর্ঘ সময় নেটে অনুশীলন করেছেন। আগামী 12ই মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আগামী বুধবার স্থানীয় দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। যে উদ্দেশ্য নিয়ে ইংল্যান্ডে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প করা হয়েছিল তা সফল হয়েছে। শুধু তাই নয়, সেখানে খেলা দুটি প্রস্তুতি ম্যাচের ফলে টাইগারদের মানসিকতা আরো সুদৃঢ় হয়েছে। আর এটা ধরে রাখতে পারলে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ভালো করবে। আজ সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ডিপিএল এ ক্রিকেটাররা ভালো করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণটা একজন। তার আগে 12 মে আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজ। কিন্তু টাইগাররা দেশ ছেড়েছিল 26 এপ্রিল। আগে যাওয়ার লক্ষ্যটাও পরিষ্কার, খাপ খাওয়াতে হবে কন্ডিশনের সঙ্গে। তো কেমন হলো টাইগারদের ইউরোপ মানিয়ে নেওয়ার লড়াই? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ছিল যে কন্ডিশনের সাথে ইউজ টু হওয়া। তো আমার মনে হয় 10 দিনে যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। প্র্যাকটিস ম্যাচগুলি একটা দিন টেরাপ হয়ে গেছে বৃষ্টিতে, দ্বিতীয়টা পুরোপুরি খেলতে পেরেছি। বেলফাস্টের একটা ক্যাম্প আছে আমাদের 5 দিনে ট্রায়াঙ্গুলার সিরিজ শুরু হওয়ার আগে। তো আমার মনে হয় প্রিপারেশন যেভাবে এগোচ্ছে ভালোই এগোচ্ছে। ইংল্যান্ডের শীতটা যে বেশ জেকে বসেছে তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা টাইগারদের ছবি দেখেও। এর মধ্যে প্রায় সপ্তাহ দুয়েকের অনুশীলন শেষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মুশফিক সৌম্যরা। সে পারফরমেন্সে আশার আলোয় দেখছেন প্রধান নির্বাচক। প্লেয়াররা এখন রেসপন্সিবিলিটি এবং এওয়েতে ভালো খেলার যে টেকনিক দরকার আছে এটা যথেষ্ট এরা আয়ত্ত করতে পেরেছে। তো আমার বিশ্বাস আমরা কন্ডিশনের সাথে যদি ইউজ হয়ে যেতে পারি, প্লেয়াররা যদি কনফিডেন্ট থাকে, ইনশাআল্লাহ ট্রায়াঙ্গুলার সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনশাআল্লাহ টিম দল ভালো করবে। এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা দেশ ছাড়ার পর অনেকেই হাহুতাশ করেছিলেন রং হারাবে ডিপিএল। তবে ব্যাট বলের লড়াইয়ে প্রিমিয়ার লিগকে রঙিনই রেখেছেন ক্রিকেটাররা, যাতে গুঞ্জন তৈরি হয় ইউরোপ ট্যুরের স্কোয়াডে জায়গা হতে পারে এখানকার পারফর্মারদের। তবে সেটা উড়িয়ে দিলেন প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো অলরেডি টিম আমরা অ্যানাউন্স করে দিয়েছি, এখানে তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, কারো ইনজুরি প্রবলেম না। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ডিপিএল এর পারফর্মারদের মূল্যায়ন না করলেও পুলভুক্ত 26 ক্রিকেটারদের দিকে ঠিকই দৃষ্টি রেখেছে বিসিবি। এসএম ইকবাল, সময় সংবাদ, সাভার। এবার জানাবো প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। এক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হলো দেশের ঘরোয়া ক্রিকেট। আবাহনী মোহামেডানের 705 রানের ম্যাচে শেষ হাসি হাসল আকাশী নীলরা। আর 27 রানের আক্ষেপে পড়ল মোহামেডান। ডিপিএল এর 8ম রাউন্ডের ম্যাচে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে 366 রানের পাহাড় গড়ে আবাহনী। জবাবে রাকিবুল হাসানের রেকর্ড 190 রানের পরও 339 রানে থামে মোহামেডানের ইনিংস।
আবাহনী মোহামেডানের এই লড়াইটা ঐতিহ্য আর মর্যাদার, তবে কালের আবহে এর ঝাঁজ এখন অনেকটাই নিঃস্বাদ। এমন সমালোচনায় যারা হরহামেশাই মত্ত থাকেন তাদের জন্য উদাহরণই হতে পারে এই ম্যাচ। 700 রান পেরোনো এই লড়াই ইতিহাসের পাণ্ডুলিপি থেকে ধুলোর আস্তরণ সরিয়ে তৈরি করেছে নতুন এক মাইল ফলকের। ইতিহাস পেছনে ফেলে এবার মনোযোগ রাখা যাক বর্তমানে, যেখানে টস ভাগ্যে জয়ী হয়ে ব্যাটিংয়ে আবাহনী। দুই ওপেনার লিটন দাস আর সাদমান ইসলামের ব্যাটে যাদের শুরুটা হয়েছিল মনে রাখার মতো। উদ্বোধনী জুটিতে 103 রান করে সাদমান ফিরলেও অন্য প্রান্তে অবিচল এলকেডি। নিজের সামর্থ্যের জানান নাজমুল হোসেন শান্ত দিয়েছিলেন গেল যুব বিশ্বকাপেই, এবারও দিলেন। দ্বিতীয় উইকেটে গড়েন আরও একটি 100 রানের জুটি। এরপর সেঞ্চুরি হাঁকানো লিটন দাস ফিরলেও তখনও বাকি শান্ত ম্যাজিকের। পরের ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসগুলো খুব একটা লম্বা করতে না পারলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় শতক হাঁকিয়ে শান্ত ফেরেন দলীয় 356 রানে। মাঝে শুভাগত হোমের ঝড়ো ব্যাটিংয়ে 366 রানের পাহাড়ে চড়ে আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে চাপটা বেশ ভালোই টের পাচ্ছিল মোহামেডান, সেটাই কিনা কাল হয়ে দাঁড়ালো সাদা কালোদের জন্য। দলীয় মাত্র 38 রানেই সাজ ঘরে টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। মোহামেডানের পরের গল্পটা প্রতিরোধের। রাকিবুল হাসান আর শ্রীলঙ্কান রিক্রুট আসালঙ্কার ব্যাটে তখন রুদ্রমূর্তি। প্রতিপক্ষের বোলারদের তুলোধুলো করে সেঞ্চুরি তুলে নেন রাকিবুল। তবে এর পরপরই 63 রান নিয়ে খেলতে থাকা আসালঙ্কা ফিরলে সমাপ্তি ঘটে 175 রানের জোটবদ্ধ এক লড়াইয়ের। রোমাঞ্চের বাকি তখনও, যেখানে একাই বুক চিতিয়ে লড়ে গেলেন রকিবুল। শেষ ওভারে আউট হওয়ার আগে যার ব্যাটে রচিত হয়েছে ইতিহাস, যদিও সেই ইতিহাস দিয়ে ম্যাচ জেতাতে পারেননি তিনি। তবে দর্শক হৃদয় ঠিকই জয় করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। আগে যেমন গ্যালারি ভরা দর্শক তো সেটা নাই, বাট আমি মনে করি আবুনি মোহাম্মদ মনে সেরা ম্যাচ এটা। এর আগে হয়তো আরো সেরা ম্যাচ ছিল, আরো সেরা ম্যাচ আছে হয়তো বা, বাট রানের বিচার যদি আপনি চিন্তা করেন 360 চেঞ্জ করে 27 রানে হারা, ট্রিমেন্ডাস ব্যাটিং এসে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, সাভার। এদিকে ফতুল্লায় ডিপিএল এর অন্য ম্যাচে খেলাঘরকে 28 রানে হারিয়েছে রূপগঞ্জ। অন্য ম্যাচে বিকেএসপিতে ভিক্টোরিয়াকে 119 রানে হারিয়েছে প্রাইম দলের শট। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে রূপগঞ্জ। ওপেনিং জুটি থেকে আসে 44 রান। হাসানুজ্জামান 36 রান করে আউট হলে হাল ধরেন হামিদুল ও মোশাররফ। 41 রান আসে এই জুটি থেকে। এরপর রাজা ও ইয়াসির আলীর ব্যাটে ভর করে এগিয়ে যায় রূপগঞ্জ। 50 করে ইয়াসির 59 ও রাজা 46 রানে আউট হন। তাদের 94 রানের জুটিতে সবকটি উইকেট হারিয়ে 239 রানের সংগ্রহ পায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খেলাঘর। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রবিউল সাজঘরে ফেরেন কোনো রান না করেই। এরপর হাল ধরেন নাজিম উদ্দিন। তিনি 59 রানে আউট হলে আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারলে 211 রানে গুটিয়ে যায় খেলাঘরের ইনিংস। ফলে 8 ম্যাচে 5টি জয় নিয়ে টেবিলের 7 নম্বরে আছে রূপগঞ্জ। রাকিবুল হাসান জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচিত থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ও একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান হিসেবে যার আছে আরো একটি পরিচয়। এবার সেই পরিচয়ে যোগ হলো আরো একটি পালক। বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটেও এখন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। সোমবার ডিপিএলে আবাহনীর বিপক্ষে 190 রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন এই ডানহাতি। আর তাকে দেখাচ্ছে আবারও জাতীয় দলের স্বপ্ন। ক্ষুব্ধ বিমর্ষ, লক্ষ্য পূরণ হয়নি তাই চোখ গলে পানি বেরিয়ে আসছে মনের অজান্তেই। লুকোতে চাইলেন কিন্তু পারলেন কই। আবাহনীর বিপক্ষে ম্যাচ হারার পরবর্তী অভিব্যক্তিগুলো এমনই ছিল রকিবুল হাসানের, যে হতাশায় ততক্ষণে ম্লান তার 190 রানের মহাকাব্যিক ইনিংস। এমন একটা সময় মাঠে নেমেছিলেন রকিবুল যখন আবাহনীর করা 366 রানের পাহাড়ে চাপা পড়েছে মোহামেডান। টপ অর্ডাররা সেই পরিস্থিতিকে এতটাই বিদঘুটে করেছিলেন যেন দলের শ্বাস রোধ হবার উপক্রম। সেখান থেকেই রকিবুলের সংগ্রাম, যাতে মুগ্ধতা ছড়ালো তার ব্যাট। মর্যাদার লড়াইয়ে তৈরি হলো ইতিহাস। আমার আসলে ব্যক্তিগত কোনো টার্গেট ছিল না 200 করা বা কিছু। আমি চেষ্টা করছিলাম ওই ওভারে যদি 5টা 6 হইতো হয়তো খেলাটা আমরা জিততেও পারতাম। সেই দিকে ট্রাই করতে গিয়ে আসলে আউট হয়ে গেছিলাম। ভালো একটা ইনিংস হওয়ার সত্ত্বেও টিমটাকে জেতাতে পারলাম না, এর জন্য একটু খারাপই লাগছে। সুপার ব্যাটিং যাকে বলে সেটা মিস্টার রকিবুল হাসান। সবাই বলে ধীরগতির ব্যাটসম্যান রকিবুল হাসান মানানসই নন একদিনের ক্রিকেটে, কিন্তু তার উইলো থেকেই এদিন এলো 190 রানের ইনিংস। প্রায় 138 স্ট্রাইক রেটের এই ইনিংসে 17টি 4 আর 10টি 6 প্রমাণ করে কোনো বিতর্ক থাকা উচিত নয় তার সামর্থ্য নিয়ে। এটা আমার ন্যাচারাল গেম। আমি মনে করি যে সব ধরনের ক্রিকেট খেলার অ্যাবিলিটি আমার আছে। আর আপনারা যদি পিছনে তাকান তাহলে এরকম অনেক ইনিংস আপনারা দেখতে পাবেন। ইটস নট অনলি অ্যাবাউট যে লঙ্গার ভার্সনের জন্য বা এরকম কিছু আমি মনে করি না। আমি পার্সোনালি মনে করি যে 3টা ভার্সনে খেলার জন্য যথেষ্ট উপযোগী প্লেয়ার আমি।
2008-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রকিবুল এখন পর্যন্ত খেলেছেন 55টি ওয়ানডে, 8টি হাফ সেঞ্চুরি সহ করেছেন 1308 রান। এস এম ইকবাল, সময় সংবাদ, সাভার। জানাবো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের আরো খবর। ডিপিএল এর 8ম রাউন্ডের খেলায় মঙ্গলবার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মাঠে নামছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আসরের অপরাজিতদের প্রতিপক্ষ এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় আরেক ম্যাচে টেবিলের 3 নম্বরে থাকা প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পার্টেক্স। বিকেএসপিতে কলাবাগান ক্রীড়া চক্রের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। সবগুলি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য এবারে ডিপিএলটা বেশ পোয়াপারো। ভাগ্যদেবী দুহাত ভরে দিচ্ছে দলটিকে। এই যে 7 রাউন্ড শেষেও অপরাজিত থাকার রেকর্ড আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পর এ বিষয়ে আর বিস্তারিত বলার অবকাশ মিলছে কই। এ তো গেল দলীয় পারফরমেন্সের কথা। ব্যক্তিগত পারফরমেন্সেও দুটি ছড়াচ্ছেন দলটির খেলোয়াড়রা। এনামুল বিজয়, মমিনুল কিংবা বল হাতে আবু হায়দার রনিরা নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন। অন্যদিকে 7 রাউন্ড শেষে 6 নম্বরে থাকা শেখ জামালকে আসলে টেবিল দেখে বিচার না করাই ভালো। আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, ইমরুলরা ইতিমধ্যে জয় তুলে নিয়েছেন 5টি ম্যাচে। এবার গাজী টানা 8ম জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারবেন কি তারা? আসরে প্রাইম ব্যাংকের উত্থানটা বেশ চমকপ্রদ। গেলবার 6 নম্বরে লিগ শেষ করা দলটি আসরে এখন পর্যন্ত ধরে রেখেছে 3য় স্থান। সৌম্য সরকার, সাব্বির রহমানরা জাতীয় দলের সাথে ইংল্যান্ডে থাকলেও মেহেদি মারুফ, রুবেল কিংবা আলামিনদের ধারাবাহিক পারফরমেন্সে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ক্লাবটি। প্রাইম ব্যাংকের জন্য এবার নিজেদের আরো এগিয়ে নেওয়ার সুযোগ, কারণ 8ম রাউন্ডে তাদের প্রতিপক্ষ পার্টেক্স। 7 ম্যাচে মাত্র 1টি জয়ে যাদের অবস্থান টেবিলের একেবারে তলানির দিকে। বিকেএসপি 3 নম্বর মাঠে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান। দল দুটির অবস্থান টেবিলের তলানির দিকে হওয়ায় দর্শকের চোখ হয়তো এই ম্যাচে থাকছে না। তবু সুপার লিগ নিশ্চিত করতে শীর্ষ 6-এ থাকা চাই দুই দলেরই। সেটি নিশ্চিত করতে ম্যাচটির গুরুত্ব দলীয় খেলোয়াড়দের কাছে তো কোনো অংশেই কম নয়। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সাথে বিসিবির কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চললেও আসন্ন বিপিএল এর আসরে নিজেদের স্বার্থে পাকিস্তান ক্রিকেটার পাঠাবে বলে মনে করেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। সেই সঙ্গে তিনি জানান এবারের আসরের জনপ্রিয়তা আগের তুলনায় বৃদ্ধি পাবে, কারণ বাড়ছে একটি দল ও ভেন্যু। গতবার উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এবারের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা বিসিবির। সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএল এর মঞ্চে কসরত দেখাবেন বলিউড বাদশা শাহরুখ খান। 2011 সালের পর আবারও বাংলাদেশের নৃত্যের মঞ্চ কাঁপাবেন ক্যাটরিনা কাইফ। সব মিলে এই সুপারস্টারদের বিপিএল এর মঞ্চে আনতে প্রায় 4 কোটি টাকা বাজেট বিপিএল গভর্নিং কাউন্সিলের। গতবার সীমাবদ্ধতার কারণে উদ্বোধনী অনুষ্ঠান করতে পারেনি বিসিবি, তাই এবার চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা বোর্ডের। তাহলে আমরা শাহরুখ খানও আনতে পারি, ক্যাটরিনা কাইফও আনতে পারি, কায়না কাপুরও আনতে পারি, দীপিকারও আনতে পারি। এবার আমরা একটা বড় ধরনের একটা আয়োজন নিয়ে আর কি পরিকল্পনা করতেছি। শুধু আমরা ইন্ডিয়ান শিল্পী নিয়ে যে না, দেশেরও বড় বড় যারা আছে শিল্পীরা, তাদের নিয়েও আমরা কাজ করতে চাই। বাংলাদেশের শিল্পীদের ভূমিকাটাই প্রধান রেখে আমরা এই ওপেনিংটা করতে চাই। বিপিএল জন্মের পর থেকেই ঢাকা, চট্টগ্রাম পর্যন্ত ভেন্যু সীমাবদ্ধ থাকলেও সিলেটের দর্শকদের জন্য আছে সুখবর, সাথে বাড়ছে একটি দলও। এবার মনে বিপিএলটা আরো বেশি আকর্ষণ হবে। এবার যেহেতু সিলেট আসতেছে, আরেকটা ভেন্যু আমরা এবার নতুন যোগ করলাম, সিলেট ভেন্যু। এরপর দেখা যাবে খুলনা আসবে, বগুড়া আসবে, রাজশাহী পারবে। বিপিএল এর প্রতি আসরের শুরুতেই খেলোয়াড় দেওয়া না দেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর বিসিবির মধ্যে দড়ি টানাটানি দেখা যায়। এবারও পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় অগ্রিম আভাস পাওয়া যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল এর 5ম আসর। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর আসন্ন মৌসুমে নতুন মালিকানায় দেখা যাবে রংপুর রাইডার্সকে। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী 3 বছর আগে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তনের সুযোগ না থাকায় সোহানা স্পোর্টস লিমিটেডের সঙ্গেই কাজ করবে বসুন্ধরা গ্রুপ। আসছে মৌসুমে চমক দেখানোর সাথে ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আর তাই হাই প্রোফাইল বিদেশি কোচ ও টি-20 স্পেশালিস্ট বিদেশি ক্রিকেটারদের দলে ফেরানোর কথা জানালেন দলটির উপদেষ্টা ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
এখনো প্রায় 6 মাস বাকি বিপিএল মহারণের। তবে ক্রিকেট আঙ্গনে এরই মধ্যে বাতাস বইতে শুরু করেছে টি-20 ক্রিকেটের অন্যতম এই আয়োজনের। দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে আবার রয়েছে নতুন দল আসার সম্ভাবনা, তেমনই পরিবর্তন আসছে স্বত্বাধিকারী পর্যায়েও। গেল মৌসুমের গুঞ্জন আবার ধরা দিল বাস্তবতায়। 3 বছরের আগে মালিকানা পরিবর্তনের সুযোগ না থাকায় সোহানা স্পোর্টস লিমিটেডের সঙ্গে যৌথভাবে ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে বসুন্ধরা গ্রুপ। দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নতুন মালিকানায় আসার জোয়ারে ভাসছে ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। এবারের আসরে তারা দেখাতে চান চমক। It has become a franchise and a $1 trillion business in India. So why not us? Our fan base is big. We have an opportunity. বিদেশি প্লেয়ার নিয়ে যে আমরা এটা করব, দেশীয় প্লেয়ার যে আমরা প্রমোট করতে চাই। এবার রংপুর রাইডার্সের সাথে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়। রংপুর রাইডার্সকে এ আসরের সেরা দল হিসেবে প্রতিষ্ঠা করতে আনা হবে হাই প্রোফাইল কোচ ও টি-20 স্পেশালিস্ট বিদেশি ক্রিকেটার। বিদেশি প্লেয়ারের কোটা আছে, লোকাল প্লেয়ারের যে কোটা আছে, অবশ্যই আমরা সেটা ফুলফিল করব এবং এলিজিবিলিটি অনুযায়ী হাই প্রোফাইল হাইয়েস্ট লেভেলের আমরা আনার অবশ্যই চেষ্টা করব। আসছে নভেম্বরে পঞ্চমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। গেল 4 বারের মধ্যে 3 বার অংশ নিয়েও একবারও শিরোপার দেখা পায়নি রংপুর। তাই সেই আক্ষেপ গোচাতে এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছে দলটি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন পেসার মোহাম্মদ শহীদ। পায়ের লিগামেন্টের সমস্যা এখন অনেকটাই সেরে গেছে। ঈদ উল ফিতরের পর থেকে নেটে বল করা শুরু করবেন তিনি। সময় সংবাদে এমন আশার কথাই জানিয়েছেন শহীদ। নিজের ক্যারিয়ারের সেরা সময়ে দেশের জন্য খেলতে পারছেন না বললে কিছুটা আক্ষেপ রয়েছে তার। তবে পুরোপুরি ফিট হয়ে আবারও দেশের হয়ে ভালো কিছু করতে চান। গেল বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষের ম্যাচটি ভুলে যেতে চাইবেন পেসার মোহাম্মদ শহীদ, যেখানে ফিল্ডিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এই পেসারের। আর সেই ইনজুরি তাকে শুধু বিপিএল মঞ্চ থেকেই নয়, ছিটকে দিয়েছিল জাতীয় দলের নিউজিল্যান্ড সফর থেকেও। অস্ট্রেলিয়ায় সফল অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ধরে বিশ্রামে আছেন শহীদ। ইনজুরি কাটিয়ে এখন অনেকটাই সুস্থ নারায়ণগঞ্জের এই পেসার। এখন অপেক্ষায় পুরো ফিট হওয়ার। ফিজিওর কাছ থেকেও পেয়েছেন সবুজ সংকেত। তাই ঈদ উল ফিতরের পর থেকেই নেটে বোলিং প্র্যাকটিসে দেখা যাবে 5 টেস্ট খেলা এই পেসারকে। আগের চেয়ে অনেক বেটার, কাজ করতেছি, জিম চলতেছে, বাজিত ভাইয়ের নির্দেশনা রিহেব চলতেছে। প্রিমিয়ার লিগে চান্স খুব কম, বাট এখনো ওরকম ভাবে ফিটনেস কাজ আছে। হয়তো পাওয়া ঠিক হয়েছে, বাট ফিটনেসের কিছু কাজ আছে। ফিটনেস দিক দিয়ে আমি এখনো রেডি না, সো আমার মনে হয় না যে প্রিমিয়ার লিগে চান্স আছে। সাদা পোশাকে টাইগারদের পেস আক্রমণে অনেকটাই থিতু হয়ে উঠেছিলেন পেসার মোহাম্মদ শহীদ। গেল বিপিএল এর দুর্দান্ত পারফরমেন্স তাকে স্থান করে দিয়েছিল নিউজিল্যান্ড সফরের দলে, কিন্তু হঠাৎ ইনজুরি তাকে ছিটকে দিয়েছিল জাতীয় দল থেকে। ক্যারিয়ারের সেরা সময় দেশের জন্য কিছু করতে না পারার আক্ষেপটা এখনো পোড়ায় শহীদকে। বিপিএল এ যে স্টার্টটা ছিল আর যেভাবে বল করতেছিলাম, হয়তো সারা উইকেটটাকে একটা চান্স থাকতো। তাই বিপিএল এর কনফিডেন্স নিয়ে আমি নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারতাম, এখানে হয়তো ভালো করতে পারতাম। কনফিডেন্স লেভেলটা আমার অনেক বড় ছিল। আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো সামনে ভালো কিছু রাখছে। চেষ্টা করতেছি যে নিজেকে ফিট করে আবার আগের মতো করে ফিট। ভালো কিছুর প্রত্যাশায় ফিট হতে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সবশেষ 2015 সালের জুনে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নেমেছিলেন মোহাম্মদ শহীদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। কোহলিকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা ভারতের। ফিরেছেন রোহিত শর্মা, মনীষ ও শামি। সুযোগ পেলেনি সুরেশ রায়নার। এবং কিছুক্ষণ পর ইংলিশ লিগে মিডলসবরোর মুখোমুখি হবে ফেভারিট চেলসি। শিরোপা জয়ের মিশনে জয়ে চোখ ব্লুজদের। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। এবারে জানাবো দেশের ফুটবলের খবর। অবশেষে সব প্রশ্নের অবসান ঘটিয়ে ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিন। সোমবার আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের জন্য মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঘরোয়া ফুটবলে দীর্ঘ সময়ের শিরোপা খরা ঘুচিয়ে মোহামেডানকে দারুণ একটি মৌসুম উপহার দিতে আশাবাদী নতুন কোচ। আর হাই প্রোফাইল এই কোচকে দলে পেয়ে বেশ উজ্জীবিত ফুটবলার ও ক্লাব কর্মকর্তারাও।
গুঞ্জনটা বেশ আগেরই, যদিও ব্রাদার্স ছেড়ে কোচ সৈয়দ নঈমুদ্দিনের মোহামেডানে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এলো ফেডারেশন কাপের ঠিক আগ মুহূর্তে। ভারতের ঘরোয়া লিগের সর্বোচ্চ স্তর আই লিগের ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, চার্চিল ব্রাদার্স তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাদার্সকেও 6 মৌসুম কোচিং করিয়েছেন নঈমুদ্দিন। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে যোগ দিতে পেরে গর্বিত বোধ করছি। আমার কাছে প্রতিবার চেয়ে পরিশ্রমটা গুরুত্বপূর্ণ। মৌসুমের প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত একাগ্রতা নিয়ে খেলতে হবে ওদের, তবেই দারুণ কিছু হবে। সবশেষ 2013 সালে সুপার কাপ জয়ের মধ্য দিয়ে ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাঝের বছরগুলোতে শিরোপা তো দূরে থাক, ভালো দল গঠন নিয়েই অনেকটা উদাসীন দেখা গেছে দেশের অন্যতম শীর্ষ এই ক্লাবটির কর্মকর্তাদের। আগের মৌসুমেও তারুণ্য নির্ভর দল নিয়ে শেষ পর্যন্ত শূন্য থেকেছে তাদের প্রাপ্তির থলিটা। লিগ শেষ করতে হয়েছে 10 নম্বরে থেকে। তবে এবার এমিলি, নাসিরুল, কমল, লিঙ্কন, ফয়সালদের নিয়ে অভিজ্ঞ একটি দল সাজিয়েছে মোহামেডান। আগের মৌসুমে স্কোয়াডে থাকা মাত্র 5 জনকে রেখেছে সাদা কালোরা। ঢেলে সাজানো দলটি উজ্জীবনী শক্তিতে পূর্ণ। তাদের যে দলটা ছিল লাস্ট সিজনে, ওই টিমটা কিন্তু চতুর্থ হওয়ার কথা না, বাট ওই দলটাকে কিন্তু উনি চতুর্থ স্থানে নিয়ে গেছে। সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ইয়ং প্লেয়ার আছি, উনি অনেক হার্ড ট্রেনিং করে এবং এই ট্রেনিং সেশন যদি আমরা নিতে পারি, মনে করি ভালো কিছু করতে পারবে। সাপোর্টাররা, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের যারা অর্থ দিয়ে সাহায্য করে, সবাই কিন্তু বলতেছে আমাদের টিম ভালো হয়েছে। আমার তো মনে হয় প্রথম থেকে আমাদের প্রত্যেকের ট্রফির উপরে আমাদের নজর দেওয়া উচিত। মোহামেডানের শোকেসে ফেডারেশন কাপের 10টি ট্রফি শোভা পায়। যদিও প্রিমিয়ার লিগের 8 আসরের একটিতেও মুকুট পড়া না হলেও নতুন মৌসুমে বদলাতে পারে ভাগ্য। অন্তত গোছগাছ করে নিয়ে তেমনই ইঙ্গিত দিচ্ছে মোহামেডান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমে ওঠার দিনে জমে উঠেছে ছোট বড় ক্লাবগুলোর দলবদল। সেই তালিকায় আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট ক্লাবগুলো। থাকছে চমকপ্রদ কিছু ফুটবলারের দলবদলের খবর। এবারের প্রতিবেদনে জানবো সেই দলবদলের বিস্তারিত। চলতি মৌসুমে দলের সর্বোচ্চ স্কোরার জলাতান ইব্রাহিমোভিচের ইনজুরিতে পড়ার পর থেকে অনেকটা অসহায় হয়ে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড বস হোসে মরিনহো। দলবদলের মৌসুমে এতদিন তাই আক্রমণ ভাগের জায়গাটায় অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আতোয়া গ্রিজমানের উপরে নজর ছিল পর্তুগিজ এই কোচের। এবার অবশ্য সেই নজর পড়েছে ম্যানচেস্টার সিটির হয়ে বর্তমানে ফর্মে থাকা সার্জিও অ্যাগুয়েরোর ওপর। যদিও আর্জেন্টাইন এই তারকাকে ছাড়বে কিনা তা এখনো জানায়নি ম্যান সিটি। এদিকে বার্সেলোনার দেয়া মৌসুমের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লিওনেল মেসি। ক্যাম্প নুতে মেসিকে রাখতে প্রতি মৌসুমে 30 থেকে 35 মিলিয়ন ইউরো পারিশ্রমিক প্রস্তাব করেছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ, কিন্তু তা প্রত্যাখ্যান করে শুরুতেই বার্সাকে ধাক্কা দিলেন আর্জেন্টাইন এই তারকা। যদিও বার্সার হয়ে 2018 পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন লিও। বার্সার মেসিকে দলে রাখার টানাপোড়েনে রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। গণমাধ্যমে বেল জানান, সান্তিয়াগো বার্নাবু ছাড়লে ইউরোপের এলিট 3 ক্লাব চেলসি, পিএসজি অথবা বায়ার্ন মিউনিখের হয়ে ভবিষ্যতে নিজের ক্লাব ক্যারিয়ারের কথা ভাববেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে পাড়ি জমানো বেল। তবে বার্সার সঙ্গে পাল্লা দিয়ে আর্সেনাল তারকা হেক্টর বেলারিনকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রকে দলের সঙ্গে যুক্ত করতে বার্সার দেয়া 25 মিলিয়ন ইউরোকে টপকিয়ে 45 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে লস ব্লাঙ্কোসরা। এদিকে উনাই এমিরের জায়গায় চলতি মৌসুমে হয়তো প্যারিস সেন্ট জার্মের কোচ হিসেবে নিয়োগ হতে পারেন ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি। চলতি মৌসুমে পিএসজি শুরুতে কিছুটা ফর্মে থাকলেও পরে ছন্দ হারায়, তাই কোচ উনাই এমিরিকে পরিবর্তন করে মানচিনিকে নিয়ে নতুন মৌসুম শুরুর কথা ভাবছে ফরাসি জায়ান্টরা। এমনটি হলে 2017-18 মৌসুমেই পিএসজির হয়ে কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে মানচিনিকে। এদিকে আর্সেনাল সুপারস্টার অ্যালেক্সিস সানচেজকে দলে ফেরাতে এবার মুখ খুলল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গানারদের সঙ্গে চুক্তির মেয়াদ 12 মাস শেষ হওয়ার আগেই সানচেজকে নিয়ে টানাটানি পড়ে গিয়েছে ছোট বড় ক্লাবগুলোর মধ্যে। তবে পিএসজি, ম্যান সিটি, ইউভেন্টাস ও চেলসির মতো জায়ান্ট ক্লাবগুলোকে পেছনে ফেলে চিলির এই ফরওয়ার্ডকে পেতে 55 মিলিয়ন পাউন্ড প্রস্তাব করে বসেছে বায়ার্ন। ফারজানা মুমু, সময় সংবাদ। এবার জানাবো ইপিএল এর খবর। শিরোপার দৌড়ে আরো এগিয়ে যাওয়ার মিশন নিয়ে কিছুক্ষণ পর মিডলসবোরোর বিপক্ষে লড়বে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। ইপিএল এর এই মৌসুমে শিরোপার দৌড়ে ভালোভাবে টিকে আছে চেলসি। 34 ম্যাচে 81 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা ধরে রেখেছে ব্লুরা। তবে 4 পয়েন্ট পেছনে থেকে চেলসিকে স্বস্তি দিচ্ছে না টটেনহাম হটস্পার। হারলেই ব্যবধান কমে আসবে 1 পয়েন্ট। এমন কঠিন সময়ে মিডলসবোরোকে আতিথ্য দেবে চেলসি। তবে কন্তের দলকে স্বস্তি যোগাচ্ছে পরিসংখ্যান। শেষ 6 ম্যাচের একটিতেও কোনো গোল হজম ছাড়াই মিডলসবোরোকে হারিয়েছে চেলসি। শুধু তাই নয়, স্ট্যামফোর্ড ব্রিজে খেলা দু দলের শেষ 7 ম্যাচের কোনোটিতেই
চেলসির জালে বল জড়াতে পারেনি মিডলসব্রো। তাই সাম্প্রতিক দুর্দান্ত ফর্মের সুবিধা কাজে লাগিয়ে আরও একটি চমৎকার জয়ের হাতছানি চেলসির সামনে। এ ম্যাচে মাত্র একটি গোলের সহায়তা করলেই ইপিএলে প্রথম ফুটবলার হিসেবে 6 মৌসুমে 10টি গোলের সহায়তা করার রেকর্ড গড়তে পারবেন সের্জ ফ্যাব্রেগাস। আর এর আগে রায়ান গিগস ও রুনি 5 মৌসুমে 10টি গোলের সহায়তা করার রেকর্ড গড়েছিলেন। জানাবো সিরিয়ার খবর। এসি মিলানের বিপক্ষে বড় জয় পেয়েছে রোমা। এই জয়ে 35 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যরা। সেই সঙ্গে শিরোপার ক্ষীণ আশা ধরে রাখলো তারা। মিলানের মাঠে শুরু থেকে আধিপত্য ছিল রোমার। স্বাগতিকদের কোনো সুযোগ না দিয়েই ম্যাচের 8 মিনিটে এডিন জিকোর গোলে লিড নেয় রোমা। এই গোলের রেশ কাটতে না কাটতেই 28 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বসনিয়ান এই ফরওয়ার্ড। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় রোমা। 76 মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মারিওর গোলে কিছুটা স্বস্তি ফিরে আসে এসি মিলান শিবিরে, তবে তা টেকেনি বেশিক্ষণ। 2 মিনিট পরে ইতালিয়ান ফরওয়ার্ড স্টেফান সারাবোয়ের গোলে 3-1 এগিয়ে যায় স্পেলেত্তির দল। ম্যাচের 86 মিনিটে আলেজান্দ্রো পেরেত্তার লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় ভিনসেনজো মন্তেলার মিলান। আর এর 1 মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে মিলানকে বড় হারের লজ্জায় ডোবান ড্যানিয়েল ডি রসি। 5 বছর সব রকম ফুটবলীয় কার্যক্রম থেকে দূরে ছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাডোনা। এবার সেই অবসর জীবনের রীতি টানতে যাচ্ছেন আর্জেন্টিনার সাবেক এই কোচ। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগীয় ক্লাব আল ফুজাইরাহ এফসির কোচের দায়িত্ব পেয়েছেন এই আর্জেন্টাইন। নিজের ফেসবুক পেজে এমনটাই নিশ্চিত করেছেন ম্যারাডোনা। 1986 বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা ফুটবলার 2008 সালে জাতীয় দল আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন। এর 2 বছর পরে বিশ্বকাপে আলবি সেলেস্তেদের কোচের দায়িত্ব পালন করেন 56 বছর বয়সী এই কোচ। এর আগে 2011 সালে সংযুক্ত আরব আমিরাতের আরেক ক্লাব আল ওয়াসালের কোচের দায়িত্ব ছিলেন তিনি। তবে 1 বছর পরই তাকে বরখাস্ত করে ক্লাবটির কর্তৃপক্ষ। এছাড়া ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যারাডোনাকে ফিফার শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত করেন। গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে পাইওনিয়ার ফুটবল লিগের ম্যাচ। ভেন্যুর উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় 2টি ম্যাচ। সোমবার স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচে অংশ নেয় কালীগঞ্জ ও মঞ্জু ফুটবল একাডেমি। এতে কালীগঞ্জকে 1-0 গোলে হারিয়েছে মঞ্জু একাডেমি। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আয়ারল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল সুযোগ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আসবে না বললেন প্রধান নির্বাচক। প্রিমিয়ার লিগ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 27 রানে হারালো আবাহনী। লিস্ট এতে রেকর্ড 190 রানের অনবদ্য ইনিংস রাকিবুলের। ব্যক্তিগত কোনো টার্গেট ছিল না 200 করা বা কিছু। আসন্ন বিপিএল এর নতুন মালিকানায় খেলবে রংপুর রাইডার্স। চমক দেখানোর প্রত্যয় দলটির উপদেষ্টা নাইমুর রহমান দুর্জয়ের। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা বিসিবির। মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকা শাহরুখ খান। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব নিলেন ভারতীয় সৈয়দ নইমুদ্দিন। ফেডারেশন কাপের মধ্য দিয়ে মৌসুমের শুভ সূচনার প্রত্যয়। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।